সাগরে নিম্নচাপের কারণে রাজধানী সহ সারা দেশে বৃষ্টি, সমুদ্র বন্দরে ৪ নম্বর সংকেত, নৌযান চলাচল বন্ধ। $1 লাখ রোহিঙ্গাকে ভাসানচরে নিতে অনড় সরকার, $7 কোটি সহায়তার প্রতিশ্রুতি দাতাদের। সিন্ডিকেট করে বিনামূল্যের বই ছাপার কাজ নিয়েছে কিছু প্রতিষ্ঠান, কাজ না পেয়ে বিপাকে বেশিরভাগ ছাপাখানা। পদ্মা মেঘনায় ইচ্ছে মতো ধরা হচ্ছে ইলিশ, অভিযানের মধ্যে বেচাকেনা, ভিজিএফ এর চাল না পাওয়ার অভিযোগ। এবং বিশ্বে করোনা বাড়ছেই, একদিনে সর্বোচ্চ 4,74,000 নতুন শনাক্তের রেকর্ড, মৃত 6,300 জন। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছি সঞ্চারী মজিদ তমা। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ সারা দেশে বৃষ্টি হচ্ছে। আগামীকাল সকাল পর্যন্ত রাজধানী সহ রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। দেশের সমুদ্র বন্দরগুলো 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত ও নৌ বন্দরগুলোয় 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত জারি রয়েছে। গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলাসমূহে স্বাভাবিকের জোয়ারের চেয়ে 3 থেকে 5 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত 24 ঘণ্টায় পটুয়াখালীতে 118 ও খেপুপাড়ায় 115 মিলিমিটার বৃষ্টি হয়েছে, আর রাজধানীতে হয়েছে 46 মিলিমিটার বৃষ্টি। দুপুর 12টায় আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক জানান, মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে, তবে লঘুচাপটি নিম্নচাপে রূপ নেবে না। এই লঘুচাপটা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নেই, যেহেতু এই লঘুচাপের প্রভাবে অলরেডি বৃষ্টি হচ্ছে বাংলাদেশের ঢাকা এবং দক্ষিণাঞ্চলে, এবং রাজশাহী, খুলনাও বৃষ্টি হচ্ছে। এটা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নেই। তবে বিকেলে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে জানানো হয়, মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি এখন গভীর নিম্নচাপে রূপ নিয়েছে, যা আরও ঘনীভূত হয়ে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। মোংলা, পায়রা, চট্টগ্রাম সমুদ্র বন্দর ও কক্সবাজার উপকূলে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। নিম্নচাপের কেন্দ্রে 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ 50 কিলোমিটার, যা দমকা ও ঝোড়ো হাওয়া আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার দুপুর পর্যন্ত বরিশাল, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বাতাসের গতিবেগ ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়তি সতর্কতা হিসেবে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই মুহূর্তে আবহাওয়ার আরো খবর জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হাসিফ মোহাম্মদ শাহ। হাসিফ, আবহাওয়ার বর্তমানে কি পরিস্থিতি দেখছেন, আবহাওয়াবিদরা কি বলছেন এবং এর প্রভাবে কি ধরনের ক্ষয়ক্ষতির শঙ্কা আছে আমাদের? আমি কিছুক্ষণ আগে আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম। তারা যেটি জানিয়েছেন, ভোর 6টায় যে ফোরকাস্টটি তারা রেকর্ড করেছেন, সেটিতে দেখা গেছে বিগত 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ভোলাতে, এবং সেখানে 54 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে, এবং তার পরবর্তী অবস্থানে উঠে এসেছে মোংলা এলাকার নাম, এবং সেখানে 52 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে। এছাড়া আমরা জানতে চেয়েছিলাম রাজধানী এবং তার আশেপাশে এলাকার কি অবস্থা, কি পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। রাজধানীতে সবশেষ যে রেকর্ড সেই আবহাওয়া অধিদপ্তরের, সেই
তা সেখানে বলা হয়েছে যে 16 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং এই যে আবহাওয়ার পরিস্থিতিটি সেই পরিস্থিতি আরও বেশ কিছুটা সময় থাকবে এবং আমাদেরকে যে জিনিসটা বলছে যে নিম্নচাপটি রয়েছে সেখানে সমুদ্র বন্দরগুলোকে কিন্তু 4 নম্বর সতর্কতা সংকেত এবং নদী বন্দর যে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের যে নদী বন্দরগুলো রয়েছে সেখানে 2 নম্বর মাছ ধরা ট্রলার এবং অন্যান্য যে নৌযানগুলো আছে তাদেরকে 2 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। বর্তমানে যে নিম্নচাপটি আছে সেটি কিন্তু অবস্থান 585 কিলোমিটার চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে দূরে অবস্থান করছে এবং এটি কিন্তু ঘন্টায় 48 থেকে 60 কিলোমিটার বেগে মানে উপকূলের দিকে উঠে আসছে। সেক্ষেত্রে কিন্তু এই বৃষ্টিপাত কিন্তু চলমান থাকবে এবং কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কা করছে এবং চট্টগ্রাম অঞ্চলেও আমরা জানতে চেয়েছিলাম যে কোনো ভারী বর্ষণ এবং পাহাড় ধসে বা এই ধরনের কি এখন পর্যন্ত তারা সেই বিষয়টি নাকচ করেছে। তবে ঢাকা সহ যে দক্ষিণাঞ্চল রয়েছে সেই দক্ষিণাঞ্চলে এই সারাদিন গতকালকে থেকে যে বৃষ্টিপাতটা চলছে কোথাও কোথাও বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, কোথাও কোথাও সময়ের সাথে সাথে কমবে এবং এই বৃষ্টিপাতটা অব্যাহত থাকবে যতক্ষণ না পর্যন্ত এই নিম্নচাপটি বাংলাদেশের উপর থেকে অতিক্রম করে। এছাড়া আমরা তেজগাঁও থেকে আবহাওয়ার সার্বিক পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাসিব মাহমুদ শাহ। 1 লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর ও কক্সবাজার আশ্রয় শিবিরে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ। আন্তর্জাতিক দাতা সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন সার্বিক নিরাপত্তার কারণেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য $600 মিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দাতারা। কক্সবাজারে আশ্রয় নেওয়ার পর গত 3 বছরে এবারই প্রথম চাহিদার তুলনায় সবচেয়ে কম তহবিল সংগ্রহ হয়েছে রোহিঙ্গাদের মানবিক সহায়তায়। দাতা দেশগুলো প্রতিশ্রুতি অনুযায়ী অর্থ সহায়তা না দেওয়ায় তৈরি হয়েছে এই ঘাটতি। এই অবস্থায় নতুন করে অনুদান সংগ্রহে মাঠে নেমেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। বৃহস্পতিবারের ভার্চুয়াল সম্মেলনে নতুন করে $600 মিলিয়ন দেবার প্রতিশ্রুতি আসে দাতাদের কাছ থেকে। পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান সহ অন্য বক্তারা সংকটের টেকসই সমাধানে জোর দেন। বলেন, এই সংকট মিয়ানমারের সৃষ্টি, তাই তাদেরই এর সমাধান দিতে হবে। ঢাকার পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আক্ষেপ করে বলেন, মানবিক সহায়তা নয়, রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান প্রত্যাবাসন। এ প্রশ্নে ভূমিকা রাখতে জাতিসংঘ ব্যর্থ বলেও মত তার। ইউএন সিস্টেম রোহিঙ্গা বা মিয়ানমারকে যথেষ্ট চাপ প্রয়োগের জন্য যথেষ্ট কার্যক্রম করছে না বা করতে পারছে না, এটা আমরা মনে করি। সেটা আমরা তাদেরকে জানিয়েছি এবং যেসব রাষ্ট্র মিয়ানমারের ভবিষ্যতের সাথে সম্পৃক্ত সেসব রাষ্ট্রের কে উদ্দেশ্য করে আমরা আহ্বান করেছি যে তারা তাদের সম্পর্কের যে গভীরতা বা ক্ষমতা যেভাবে বলি না কেন সেটা যেন তারা ব্যবহার করেন মিয়ানমারকে বোঝাতে অথবা প্রয়োজন হলে বাধ্য করতে এই রোহিঙ্গাদেরকে ফেরত নিয়ে যাওয়ার বিষয়। ক্যাম্পে কাঁটা তারের বেড়া সহ ভাসানচরে স্থানান্তরে দাতাদের আপত্তি থাকলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশে নেওয়ার সিদ্ধান্তের কথা আবারও জানিয়ে দেন প্রতিমন্ত্রী। বলেন, এই বিষয়ে কোনো আপোষে যাবে না ঢাকা। পরিষ্কারভাবে আমরা জানিয়ে দিয়েছি যে বাংলাদেশের সভেরেনিটি এবং সেফটি প্রশ্নে বাংলাদেশ যে কোনো সিদ্ধান্ত নেবে এবং সেই সিদ্ধান্তের অংশ হিসেবে আমরা জানেন যে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে বাউন্ডারি ওয়াল তৈরি করা হচ্ছে বা বেড়া দেওয়া হচ্ছে নিরাপত্তার স্বার্থেই। ভাসানচরে আমরা 1 লাখ রোহিঙ্গাকে নিয়ে যাব, আমাদের এই সিদ্ধান্তের বিষয়টি আমরা তাদেরকে জানিয়ে দিয়েছি। রোহিঙ্গাদের জীবনমান নিশ্চিতে বাংলাদেশকে নিয়ে দাতারা যে ধরনের কর্মপরিকল্পনা নিচ্ছে, মিয়ানমারের জন্য একই পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বলেন, প্রত্যাবাসন ইস্যুতে চুক্তি হলেও মিয়ানমারের রাজনৈতিক সদ ইচ্ছার অভাবে সমস্যার সমাধান আসছে না। সেসব রাষ্ট্রের কে উদ্দেশ্য করে আমরা নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিন্ডিকেট করে অল্প কয়েকটি মুদ্রণ প্রতিষ্ঠান আগামী শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপানোর কাজ নিয়েছে বলে অভিযোগ উঠেছে। ফলে কাজ না পেয়ে বেশিরভাগ মুদ্রণ প্রতিষ্ঠান খারাপ সময় পার করছে। করোনার এই সময়েও প্রায় 60,000 শ্রমিককে ছাঁটাই করতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে মুদ্রণ মালিক সমিতি। আগামী শিক্ষাবর্ষের জন্য 35 কোটি বই ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড।
বই ছাপানোর কাজের দরপত্র এরই মধ্যে শেষ হয়ে গেছে। মুদ্রণ মালিক সমিতি বলছে এই পুরো বইয়ের কাজ পেয়েছে মাত্র 56টি প্রতিষ্ঠান, অথচ অন্যান্য বছর কাজ করে 400-র মতো প্রতিষ্ঠান। সিন্ডিকেট করে বাজার মূল্যের থেকে কমে কাগজের দাম দেখিয়ে কাজ পায় তারা। এখন কাগজের মান নিয়েও চলছে এনসিটিবির সাথে কাজ পাওয়া প্রতিষ্ঠানগুলোর টানাপোড়েন। এই সময়ে, এই দুর্যোগের সময়ে এবং ওনারা যে রেটে কাজ নিছেন এটা অস্বাভাবিক নিম্ন রেট। এই বছর করোনাকালীন সময়ে বারবার অনুরোধ করেছি যে আপনারা কাজটা ডিসেন্ট্রালাইজ করুন, একই প্রেসের সক্ষমতা কমায় নির্ধারণ করুন। একে তো করোনার সময়, তার উপরে কাজ না পেয়ে খুব খারাপ সময় পার করছে বেশিরভাগ প্রতিষ্ঠান, বিশেষ করে ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলো, যার কারণে ছাঁটাই চলছে এসব প্রতিষ্ঠানে। আমরা যারা ছোট প্রতিষ্ঠান তারা খুবই কষ্টে আছি, বলতে গেলে যে আমরা ধ্বংসের মুখে দাঁড়, আর আমাদের শ্রমিকদের বেতন ঠিক মতো দিতে পারছি না। এনসিটিবি বলছে নিয়ম মেনেই কাজ দেয়া হয়েছে, কাজ পাওয়া না পাওয়ার ক্ষেত্রে তাদের কিছুই করার নেই। যেহেতু আমাদের টেন্ডারটা উন্মুক্ত দর পদ্ধতি এবং প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে হয় এবং পিপিআর এর অনেকগুলো গাইডলাইন অনুসরণ করে আমাদের এই টেন্ডার কার্যক্রম সম্পন্ন করতে হয়। সেইখানে কে পেলো বা না পেলো সেইখানে আমার বিচার করার কোনো সুযোগ থাকে না। দরপত্রে কাগজের যে দাম দেয়া হয়েছে তা দিয়ে বইয়ের মান কতটুকু নিশ্চিত করা সম্ভব সেটি নিয়ে সংশয় প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। করোনার এই পরিস্থিতিতে এনসিটিবির নজরদারির সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। এরই মধ্যে বিষয়টি নিয়ে বেশ কিছু অভিযোগও দিয়েছেন মুদ্রণ সংশ্লিষ্টরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিবাহ বিচ্ছেদ আর বেকারত্ব নিয়ে 11 মাস ধরে ছিলেন বিপর্যস্ত। তার উপর ভাই ভাবিও করতেন অপমান অপদস্থ। পরে পরিত্রাণের পথ হিসেবে ভারতীয় টিভি চ্যানেলে ক্রাইম পেট্রোল দেখে করেন তাদের হত্যার পরিকল্পনা। শাহিনুর সাবিনাকে হত্যার দৃশ্য দেখে ফেলায় প্রাণ দিতে হয় তাদের শিশু সন্তানকেও। আদালতে দায় স্বীকার করে দেয়া জবানবন্দিতে এসব কথা জানিয়েছে সাতক্ষীরার 4 খুন মামলার একমাত্র আসামি রাহানুর। 15 অক্টোবর সাতক্ষীরার কলারোয়ায় হত্যা করা হয় মাছ ব্যবসায়ী শাহিনুর, তার স্ত্রী ও 2 সন্তানকে। 4 মাসের আরেক শিশুর কান্নায় দরজা খুলে সে হত্যাকাণ্ডের প্রথম প্রত্যক্ষদর্শী ছোট ভাই রাহানুর। পরে শাহিনুরের শাশুড়ি মামলা করলে গুরুত্ব বিবেচনায় তা হস্তান্তর করা হয় সিআইডিতে। পুলিশকে খবর দেয়া রাহানুরকেই জড়িত সন্দেহে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দায় স্বীকার না করায় নেওয়া হয় রিমান্ডে। এ সময় তার স্বীকারোক্তি মেলায় হত্যায় ব্যবহৃত চাপাতি ও পোশাক উদ্ধার করে হয় ফরেনসিক টেস্ট। এতেই প্রমাণ হয় রাহানুরের সম্পৃক্ত থাকার বিষয়টি। রাহানুর আরও জানায়, স্ত্রী চলে যাওয়ার পর বেকার হয়ে পড়ে সে। তখন ভরণ পোষণ চালাতো বড় ভাই শাহিনুর। সে কারণে তাকে হতে হয়েছে অপমান অপদস্থও। এই মানসিক নির্যাতন থেকে বাঁচতেই ক্রাইম পেট্রোল দেখে ভাই ভাবির ওপর প্রতিশোধ নেয়ার পরিকল্পনা করে সে। একদম কুল হেডেড মার্ডারার, একদম প্রিপারেশন নিয়ে, সে আগে থেকে প্রিপারেশন নিয়ে ওদেরকে ঘুম ওষুধ খাওয়া অচেতন করে তারপরে সেখানে করেছে এবং স্বীকার করেছে সে যে তার এই ডিপ্রেশন থেকে, মেন্টাল যে ডিপ্রেশন ছিল, ফ্রাস্ট্রেশন ছিল, সেখান থেকে হত্যার পর সুকৌশলে চাপাতি ফেলে দেয় দূরের ডোবায়। সন্দেহ এড়াতে নিজেকে করে সাফসুত্র। ওই চ্যানেলে বিভিন্নভাবে কিভাবে ক্রাইম করে, কিভাবে এগুলোকে আবার পুলিশে ডিটেক্ট করে, এই সবগুলো জিনিস টেকনিকগুলো তার জানা এবং সে এমনভাবে চেষ্টা করেছে ক্রাইমটা করার জন্য যেন কোনো এভিডেন্স না থাকে, সো পুলিশ যেন তাকে কোনোভাবেই সন্দেহ না করে। কিন্তু এ ধরনের অপরাধ থেকে বাঁচতে ক্রাইম পেট্রোলের মতো অনুষ্ঠান দেখা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সিআইডি। খারাপ জিনিস না জানা ভালো। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে ইলিশ আহরণ ও বিপণন নিষিদ্ধ হলেও তা মানা হচ্ছে না। পদ্মা মেঘনায় ইচ্ছে মতো ধরা হচ্ছে মা ইলিশ। মৎস্য বিভাগ ও প্রশাসনের অভিযানের মধ্যেই হাট বসিয়ে চলছে বেচাকেনা। আর জেলেরা বলছেন, নিষেধাজ্ঞার সময় ভিজিএফ এর চাল না পেয়ে বাধ্য হয়ে নদীতে নামছেন তারা। শরীয়তপুরের জাজিরার কাজিয়ারচর এলাকার পদ্মা নদীর চিত্র এটি। দেখে বোঝার উপায় নেই, মা ইলিশ শিকারে রয়েছে নিষেধাজ্ঞা। জাজিরা 0 পয়েন্ট থেকে
গোসাইরহাটের নলমুড়ি পর্যন্ত পদ্মা মেঘনার অন্তত 70 কিলোমিটার এলাকায় চলছে ইলিশ শিকার। বিক্রির জন্য জেলার অন্তত 22টি পয়েন্টে বসানো হয়েছে অস্থায়ী হাট। সাইজ বড়, দামটা একটু কমের কারণে মানুষ কিনতে আসে। মুন্সিগঞ্জে পদ্মা মেঘনায় অভিযানের পরও বন্ধ হচ্ছে না ইলিশ ধরা। নদী তীরের গ্রামগুলোতে অস্থায়ী হাটে 80 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মা ইলিশ। কিছু কিছু জেলে এখনো মাছ ধরছে, কিন্তু একেবারে যে প্রকাশ্যে তা নয়। তারা হয়তো গোপনে ধরতে চাচ্ছে, কিন্তু আমরা যখন যেখানে খবর পাচ্ছি আমরা তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করতেছি। লক্ষ্মীপুরের আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত 100 কিলোমিটার মাছের অভয়াশ্রম। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এই এলাকায়ও চলছে মা ইলিশ নিধন। জেলার 52,000 জেলের মধ্যে 42,000 নিবন্ধিত। 20 কেজি করে ভিজিএফের চাল পাওয়ার কথা থাকলেও অনেকেই পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। 3 বেলা খাবার খেতে পারে না, তাই এই কারণে ফেরত দেয় নইতে নয়, খুব রিস্ক নিয়ে। আমরা সরকারি নির্দেশ পালন করি, কিন্তু আমরা কোনো সরকারিভাবে কোনো রিলিফ কোনো পাইতাছি না। এদিকে মাছ ধরার নিষেধাজ্ঞা বাস্তবায়নে রাত দিন কয়েক ভাগে নদীতে তৎপর ট্রান্সপোর্ট কমিটি। নজর রাখা হয়েছে নদীর ঘাটগুলোতেও। রায়পুর থেকে শুরু করে রামগতি পর্যন্ত প্রতিটা ঘাটে আমাদের পাহারা চলমান আছে এবং নৌ পুলিশ, কোস্টগার্ড এবং উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন সহকারে আমাদের যৌথ অভিযান দিনে রাতে সবসময় চলে। 14 অক্টোবর থেকে 4 নভেম্বর 22 দিন দেশব্যাপী ইলিশ ধরা, পরিবহন ও বেচাকেনা নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞা অমান্যকারীকে সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড বা 5,000 টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। রাজধানীর সাথে প্রতিটি ইউনিয়নের যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে। জাতীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন। মাদকাসক্তি শনাক্তে চালকদের ডোপ টেস্ট করানোরও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। নিরাপদ সড়ক দিবস, মুজিব বর্ষের শপথ, সড়ক হবে নিরাপদ। এই স্লোগানে চতুর্থবারের মতো উদযাপিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। রাজধানীর বিআরটিএ ভবনের মূল অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সড়ক, মহাসড়ক সহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সারা দেশে ব্যাপক উন্নয়ন কাজ করে যাচ্ছে সরকার। রাজধানীর সাথে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে, যাতে প্রত্যেকে কাজ শেষে আবার দিনে দিনে বাড়ি ফিরতে পারেন। 8,223.40 কিলোমিটার মহাসড়ক প্রশস্ত করা হয়েছে। 1,209টি সেতু, 5,581টি কালভার্ট নির্মাণ বা পুনর্নির্মাণ করা হয়েছে। 14টি ফ্লাইওভার ও 18টি রেলওয়ে ওভারপাস নির্মাণ করা হচ্ছে। সড়ক দুর্ঘটনা কমাতে মহাসড়কে অতি ঝুঁকিপূর্ণ ব্ল্যাক স্পট চিহ্নিত করে তার সংস্কার করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দুর্ঘটনার জন্য শুধু চালকদের দায়ী করলেই হবে না, সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। টাকার বিনিময়ে চালকদের লাইসেন্স না দেওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। আমাদের অনেক সময় ড্রাইভার হেল্পারকে গাড়ি দিয়ে সেটু বিশ্রাম করতে চায়, আর তারপরে অ্যাক্সিডেন্ট হয়, অথবা ড্রাইভার এত ক্লান্ত থাকে যে হয়তো ঘুমিয়ে পড়ে, তখন অ্যাক্সিডেন্ট হয়। যারা গাড়ি চালাচ্ছে তারা মাদক সেবন করে কিনা তাদের ডোপ পরীক্ষা করা দরকার এবং মাদক সেবন করে কিনা পরীক্ষা করা দরকার। প্রত্যেকটা ড্রাইভারের এই পরীক্ষাটা একান্তভাবে অপরিহার্য। প্রধানমন্ত্রী বলেন, করোনার কারণে সড়ক সহ বিভিন্ন উন্নয়ন কাজে কিছুটা বিঘ্ন হয়েছে, তবে শিগগিরই তা কাটিয়ে ওঠা সম্ভব হবে। এ সময় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সবাইকে সুরক্ষিত থাকারও পরামর্শ দেন সরকার প্রধান। অনেক দেশ আবার লকডাউনে চলে গেছে, আমরা এখনো অনেকটা ভালো অবস্থানে আছি, কিন্তু আমাদের সবাইকে কিছু না করেন অন্তত যখন আপনি জনসমাগমে যান বা মানুষের সাথে মেশেন, তাদেরকে মাস্কটা পরতে হবে। আর এই মাস্কটা আমি বলবো যে ডিসপোজেবলটা না পরে ওই যে 3 পালা কাপড় দিয়ে ঘরেও তৈরি করা যায়, বা যে সেগুলি সাবান দিয়ে ধুয়ে ব্যবহার করা, ওটা আরও বেশি স্বাস্থ্যসম্মত। একসাথে তো কয়েকটা বানায়। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশের বিভিন্ন জায়গায় রাস্তার পাশেই বসছে হাটবাজার, দোকানপাট। এতে বিঘ্ন ঘটছে যান চলাচলে। যানবাহনের চালক ও যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট হচ্ছে যানজটে। মহাসড়ক ঘেঁষেই বাজার, দিনভরই ক্রেতা পথচারীর ভিড় লেগে থাকে সড়কে, তাই এখানে যানজটও নিত্যদিনের ব্যাপার।
ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের অংশের শ্রীপুর, মাওনা, জৈনা বাজার, মেম্বার বাড়ি সহ বেশ কিছু জায়গায় এই অবস্থা অনেকটা নিয়মেই পরিণত হয়েছে। ইজারা নিয়ে বসানো হাট বাজারের সঙ্গে যোগ হয়েছে অবৈধ দোকানপাট। অস্থায়ী কিছু দোকান উঠে আসছে সড়কের ওপর। যেসব এলাকায় শিল্প কারখানা সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বেশি, সেসব জায়গায় যানজট চলে যাচ্ছে নিয়ন্ত্রণের বাইরে। অবৈধ দোকানপাটের কারণে রাস্তাঘাটে চলাচলে মানুষের অসুবিধা হয় এবং অস্বাভাবিকভাবে যানবাহন সেখানে রাখা হয়। সমস্যা দেখা যায়, মানুষজন দাঁড়ায় থাকে, রোডঘাটে অ্যাক্সিডেন্ট হয়, গাড়ির যানজট লেগে থাকে, পুলিশ এসে আমাদেরই বাড়ি শুরু করে দোকানপাট সরায়। জনসাধারণ যারা আছে সাধারণ অনেক সমস্যা বিঘ্ন ঘটায়, অনেক সময় এটা অ্যাক্সিডেন্টলিও হয়। বাজার এলাকায় যান চলাচল নির্বিঘ্ন করতে ও অবৈধ দোকানপাট সরানোর উদ্যোগের কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। যে সমস্ত বাজার রয়েছে প্রশাসনের অনুমোদন নেই, কিন্তু প্রশাসনের খেয়ালে আছে বা প্রশাসনের অবগত আছে, সেইগুলোর ব্যাপারে আমরা প্রশাসনকে চিঠি লিখেছি, যারা তারা এগুলো অচিরে তাদের বদ্ধপত্রকে বাতিল ঘোষণা করে। কেবল মহাসড়কে চলাচলকারী নন, সড়কে যানজটের ভুক্তভোগী স্থানীয় লোকজনও এই অব্যবস্থাপনার অবসান চান তারা। সরকার দাম পুনর্নির্ধারণের পর পাইকারিতে আলুর দাম কিছুটা কমেছে, তবে তা এখনও নির্ধারিত দামের চেয়ে বেশি। আর খুচরা বাজারে দামেও নেই কোনো সীমা। এই তারতম্যের জন্য হিমাগার মালিক ও বিক্রেতারা দুষছেন পরস্পরকে। বেশি দামের এই বোঝা বইতে হচ্ছে ভোক্তাদের। রাজধানীর কারওয়ান বাজারের আলুর আড়ত, কোনো কমতি নেই সরবরাহে, বিক্রিও হচ্ছে ভালো। টাঙানো মূল্য তালিকায় খুচরা প্রতি কেজি দাম লেখা ৩৫ টাকা, পূর্ণ নির্ধারিত দাম এটি। তবে বাস্তবে সেই দামে আলু বিক্রি করছেন না বিক্রেতারা। পাইকারিতেই প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪০ টাকায়, প্রতি পাল্লা ১৯০ থেকে ২০০ টাকা। দাম বাড়িয়ে পুনর্নির্ধারণের পরও কেন তা মানা হচ্ছে না, এমন প্রশ্নের জবাবে বিক্রেতাদের অজুহাত এই আলু বেশি দামে আগে কেনা। আর খুচরা বাজারে ১ কেজি আলু কিনতে হচ্ছে ৪৫ টাকা বা তার চেয়ে বেশি দামে। আমার কাছে মনে হয় অনেকজন নেওয়া হলো, আমি নিতে বাধ্য হলাম। ওটা হচ্ছে এটা বেটার বলে মনে হলো, একটু এই জন্য দাম বেশি দিয়ে নিলাম। ৩৮ টাকা করে পড়ছে পার কেজি। ৩৮ টাকা বললাম না যে আগের কয়টা মাল আছে লাল আলু, এই কয়টার কারণে আমি আগের কয়টা মাল কমে বসতেছি অনেক, কিন্তু এই মালটা আমার বেশি অনেক কিনা। হিমাগারে পর্যাপ্ত আলু থাকলেও সরকার নির্ধারিত দামে পাচ্ছেন না বলে অভিযোগ পাইকারদের। তবে এ অভিযোগ অস্বীকার করছেন হিমাগার মালিকরা। তাদের দাবি, নির্ধারিত দামে বিক্রি হচ্ছে আলু। সরকারি নির্দেশনা মানতে সব হিমাগারে চিঠিও দেওয়া হয়েছে। বাজারে যে প্রাইসটা হওয়ার কথা, যেটা নির্ধারণ করছে, তার সাথে কিছু বেশি বিক্রি হচ্ছে। তো আমরা আশা করি বেশি বিক্রি হবে না। আপনার বাজার ৩৫-এর মধ্যে থাকবে খুচরা বাজার। আর কোল্ড স্টোরেজে আমরাও মনিটরিং করতেছি, সেইটাও যেন না হয় সেই ব্যাপারে আমরা কোল্ড স্টোরেজ মালিকদেরকে চিঠি দিয়া তাদেরকে অনুরোধ করছি যে আপনারা একটু মনিটরিং করেন। সরকারের পক্ষ থেকে তদারকি জোরদারের কথা বলা হলো, বৃহস্পতিবার বিকাল পর্যন্ত রাজধানী কোনো বাজারেই দেখা যায়নি কোনো সংস্থার প্রতিনিধিদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মালিকেরা খাদ্য ভাতা দিতে রাজি হওয়ায় ধর্মঘট প্রত্যাহার করল পণ্যবাহী নৌযান শ্রমিকেরা। বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দুপক্ষের বৈঠক শেষে আসে এই সিদ্ধান্ত। এতে ৩ দিনের অচলাবস্থার অবসান হয়েছে। বৈঠক শেষে যাত্রীবাহী নৌযান শ্রমিকদেরও খাদ্য ভাতার আওতায় আনার আহ্বান জানান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। 11 দফা দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে ছিলেন পণ্যবাহী নৌযান শ্রমিকেরা। সংকট কাটাতে তাই মালিক শ্রমিকদের নিয়ে বৈঠকে বসে শ্রম মন্ত্রণালয়। বৈঠক শেষে শ্রমিক নেতারা জানান, মালিক পক্ষ তাদের খাদ্য ভাতা দিতে রাজি হওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তাই শান্তিপূর্ণভাবে কর্মস্থলে ফেরার আহ্বান জানানো হয় শ্রমিকদের। ছোট জাহাজগুলোর জন্য ১,০০০ টাকা শ্রমিকরা প্রতি মাসে খাদ্য ভাতা হিসেবে পাবেন। ১,০০০ টনের বেশি ১৫ টন পর্যন্ত ১২০০ টাকা। এর উপরে জাহাজগুলোর থেকে জন্য ১৫০০ টাকা। আমরা আমাদের বিরোধীর কর্মসূচি স্থগিত প্রত্যাহার করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। জাহাজ শিল্প বাঁচাতে শ্রমিকদের বিকল্প নেই উল্লেখ করে নৌযান মালিকেরা বলছেন, ব্যবসা ও শিল্প বাঁচাতেই তাদের দাবি মেনে নেওয়া হয়েছে। সবাই মিলে আমাদের সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করবেন, যাতে আমরা আমাদের সমস্ত মালিকদের নিয়ে বেঁচে থাকতে পারি এবং এই জাহাজে বর্তমানে যে পণ্য পরিবহনের সেবা দিয়ে যাচ্ছি, সেই সেবার কার্যক্রম আমরা সুন্দর ও সুষ্ঠুভাবে চালিয়ে যেতে পারি।
সংকটের শান্তিপূর্ণ সমাধান হওয়ায় দুপক্ষকেই সাধুবাদ জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী। তবে পণ্যবাহী নৌযানের পাশাপাশি যাত্রীবাহী জাহাজের শ্রমিকদেরও খাদ্য ভাতার আওতায় আনার আহ্বান তার। যাত্রীবাহী লঞ্চের বিষয় মাহবুবউদ্দিন ইতিমধ্যেই ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দকে বলছেন, এখানে যেরকম প্রত্যেক টনে ঠিক করে দেওয়া হয়েছে, ওইখানে একটা আলোচনার মধ্য দিয়ে বসে ওইভাবে ওনারা একটা লঞ্চের ভাতাটা ঠিক করে দেবেন। পণ্যবাহী নৌযানের ধারণ ক্ষমতা অনুযায়ী অক্টোবর থেকেই প্রতি মাসে খাদ্য ভাতা পাবেন শ্রমিকেরা। আফরোজা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গয়নার গ্রাম ভাকুরতা, সেখানে স্বর্ণ নয়, রূপা, তামা, পিতলে নির্মাণ হয় বাহারি অলংকার। হাজার কারিগরের নিপুণ হাতে গড়ে ওঠে ঝলমলে নূপুর, বিছা, চুড়ি, গলার হার। চাহিদা বেড়ে যাওয়ায় সারা দেশের বিভিন্ন বিক্রির পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, সাভারের এই ইউনিয়নের ৩০টি গ্রাম প্রায় ২০০ বছর ধরে অলংকার তৈরি করে আসছে। বছরে প্রায় ৫০০ কোটি টাকার বেচাকেনা হয় এখানে। নিপুণ হাত আর অভিজ্ঞতার মিশেলে ধাতুকে নানা রূপ দেন কারিগররা। বিভিন্ন ধাপ পেরিয়ে এগুলো থেকে তৈরি হয় বাহারি অলংকার। সাভারের ভাকুরতা গ্রামে ঘরে ঘরে চলে অলংকার তৈরির এই কাজ। কারিগরদের বাড়ি জুড়ে বিশাল কর্মযজ্ঞ। অলংকার তৈরির এই কাজ চলে আসছে বংশ পরম্পরায়। দিলীপ দাস এই পেশায় বংশের চতুর্থ প্রজন্ম। ২২ বছরের অভিজ্ঞতা তার ঝুলিতে। তৈরি করছেন মুম্বাইয়ের ডিজাইনের তাজমহল পায়েল। তবে কমলা পায়েল, সাবুদানা, পাউতোরা, মহাভারত সহ বংশ পরম্পরায় যেসব ডিজাইন শিখেছিলেন তা আর বাজারে চলছে না। এ নিয়ে তার আক্ষেপও কম নয়। অসাধু ব্যবসায়ী আছে, এরা ইন্ডিয়ার থেকে কিনে কালেকশন করে, ইন্ডিয়ার থেকে আনা বদ্ধক করে, তাহলে আমাদের বাংলাদেশের এই শিল্পটা অনেকদিন টিকে থাকবো এবং এই শিল্পের সাথে জড়িত যারা তারাও অনেক ভালো থাকবে। ভাকুরতার মতোই মগরকান্দা, ডোমরাকান্দা, মুসুরিখোলা, বাহেরচর সহ ইউনিয়নের ৩০টি গ্রামের প্রায় ২০,০০০ কারিগর অলংকার তৈরি করেন। রূপার পাশাপাশি তামা, পিতলের অলংকারও তৈরি হয় তাদের হাতে। বিক্রি হয় ভাকুরতার বাজার, ঢাকার তাঁতিবাজার সহ সারা দেশে। এখন এসব গ্রামের অলংকার চাহিদা বাড়ছে বিদেশেও। ইউরোপ, আমেরিকার প্রবাসীরাও এখান থেকে অলংকার নিয়ে যাচ্ছেন। গত লকডাউনের আগে প্রায় আমেরিকাতে আমি অনেক মাল দিয়েছি। বাংলাদেশে রূপার প্রচুর একটা সম্ভাবনা আছে, বিশাল সম্ভাবনা, যেটা কিনা সাধারণত বাইরে থেকে কেউ দেখে বুঝতে পারবে না। ব্যবসায়ীরা বলছেন, স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় এখন রূপা, পিতল ও তামার তৈরি অলংকারের চাহিদা বেশি। কাঁচামালের অভাব মিটলে আন্তর্জাতিক মানের পণ্য তৈরি সম্ভব। ইন্ডিয়ায় যেরকম মনে করেন যে ওদের প্রত্যেকটা মাল তৈরি করতেছে, প্রত্যেকটা দেশে রপ্তানি করতেছে, এই খাতের থেকে কিন্তু ইন্ডিয়া সরকার অনেক টাকা লাভবান হচ্ছে। কিন্তু আমাদের বাংলাদেশ সরকার এই ব্যবসাটাকে, এই সোনার রূপার ব্যবসাটাকে এখনো স্বীকৃতি দিচ্ছে না। প্রায় ২০০ বছর ধরে ভাকুরতায় অলংকার তৈরির কাজ চলে আসছে। কারিগররা নিজেদের অলংকার শিল্পী হিসেবে ভাবতে বেশি পছন্দ করেন, চাইছেন এই শিল্পের স্বীকৃতিও। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একদিনে সর্বোচ্চ 4,74,000 মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট শনাক্ত 4,19,00,000 ছাড়ালো। 24 ঘন্টায় 6,300 প্রাণহানি নিয়ে মোট মৃত্যু 11,42,000-এর বেশি। সর্বোচ্চ শনাক্ত ও মৃত মিলেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে বৃহস্পতিবার করোনায় 885 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 70,500। ফ্রান্সে 24 ঘন্টায় 41,000 মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। ভারতে একদিনে 885 জন মারা গেছে। নতুন করে আক্রান্ত 54,000 মানুষ। ফ্রান্সে দ্বিতীয় সংক্রমণের পর বৃহস্পতিবার সর্বোচ্চ 41,000 রোগী শনাক্ত হয়েছে। যুক্তরাজ্যে মিলেছে 21,000 নতুন করোনা রোগী। রাশিয়ায় শনাক্ত হয়েছে 16,000 রোগী। আবহাওয়ার পূর্বাভাসে টানা 3 দিন বৃষ্টি শঙ্কা। তাতে অনিশ্চয়তায় তৈরি হয়েছিল প্রেসিডেন্টস কাপের ফাইনাল আয়োজন নিয়ে। সেই ভাবনা থেকেই ম্যাচ পিছিয়ে দিয়েছে বিসিবি। শুক্রবারের পরিবর্তে নাজমুল ও মাহমুদুল্লাহ একাদশের ফাইনাল হবে রোববার। মিরপুরে খেলা শুরু হবে বেলা 1:30টায়। আরও 2 দিন জৈব সুরক্ষা বলয়ে থেকে নিজেদের প্রস্তুত করবে 2 দল। ফাইনালের আগে ভুল ত্রুটি শুধরানোর শেষ সুযোগ। মিরপুরের উইকেটে সিরিয়াস মাহমুদুল্লাহ একাদশ। গুরুত্বপূর্ণ অনুশীলনের মাঝে থামতে হয়েছে। বৃষ্টির কারণে খানিক বাদে ছুটতে হয়েছে ড্রেসিং রুমে। সময়ের সাথে বৃষ্টির তীব্রতা বেড়েছে। অনুশীলন বন্ধ করে ফিরতে হয়েছে হোটেলে। শিরোপা লড়াইয়ের আগে পুরোপুরি প্রস্তুতি সারতে না পারাই আক্ষেপ ছিল।
খানিক বাদে বিসিবির ঘোষণাতে মিলেছে স্বস্তি। বৈরী আবহাওয়ার কারণে 2 দিন পিছিয়েছে প্রেসিডেন্টস কাপের ফাইনাল। আগামী 72 ঘন্টার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা প্রবল। সেটা মাথায় রেখেই বিসিবির এমন সিদ্ধান্ত। আসর এখনো শেষ হয়নি, তবে ভালো মন্দ নিয়ে বিচার বিশ্লেষণ করে ফেলেছেন 2 দলের অধিনায়ক। মাহমুদুল্লাহর চোখে নতুনদের সাহসী পারফরম্যান্স আসরের বড় প্রাপ্তি। সতীর্থদের সাথে ড্রেসিং রুম শেয়ার করা আর মাঠে ফিরতে পেরেই খুশি শান্ত। ইয়াং প্লেয়ারদের মধ্যে যদি বলি, আমার টিমে জয় খুব ভালো পারফর্ম করেছে লাস্ট ম্যাচে। এছাড়াও অন্যান্য টিমে হৃদয় ভালো পারফর্ম করেছে, আফিফ পারফর্ম ভেরি ওয়েল, এবং আন্ডার-19 বেশ অনেকগুলো প্লেয়ারই সুযোগগুলো কাজে লাগিয়েছেন, এবং আমার মনে হয় যে এটা তাদের জন্য একটা খুব ভালো ডেভেলপমেন্ট একটা দিক ছিল। অনেকদিন পরে আমরা মাঠে এরকম একটা টুর্নামেন্ট খেলতে পারলাম, তো সবাই একসাথে একত্রিত হয়ে মাঠে খেলাটা অনেক বড় ব্যাপার ছিল আমাদের জন্য। আর সবাই একসাথে ড্রেসিং রুম শেয়ার করলাম, সো অনেক পজিটিভ দিকই ছিল। সো ওভারঅল খুব টুর্নামেন্টটা খুব বেশি এনজয় করেছি। হোম অফ ক্রিকেটে ফাইনাল হবে রোববার, খেলা শুরু দুপুর 1:30টায়। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার কারণে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ভবিষ্যৎ পড়েছে শঙ্কার মুখে। যদিও চক্র পূরণ করতে আগামী বছর জুনেই ফাইনাল আয়োজন করতে চায় আইসিসি। এজন্য স্থগিত সিরিজগুলো নিয়ে বিকল্প ভাবনা রয়েছে, আছে পয়েন্ট ভাগাভাগির পরিকল্পনা। করোনার প্রভাবে স্থগিত হয়েছে 12টি টেস্ট, সর্বোচ্চ বাংলাদেশের 8টি টেস্ট আছে এই তালিকায়। সামনের ব্যস্ত সূচিতে সিরিজগুলোর জন্য ফাঁকা সময় বের করার নিশ্চয়তা নেই। এ কারণে পয়েন্ট ভাগাভাগির পাশাপাশি আরও একটা পরিকল্পনার কথা এসেছে, যেখানে মার্চের মধ্যে খেলা সিরিজগুলো বিবেচনায় গড় পয়েন্ট হিসেব করার কথা ভাবা হচ্ছে। এখন পর্যন্ত সর্বোচ্চ 15টি টেস্ট খেলেছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া 10টি আর ভারত খেলেছে 9টি ম্যাচ। 360 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত, 2-এ অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড আছে 3 নম্বরে। স্থগিত সিরিজের ভাগ্য আর টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে অগ্রগতির বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আগামী মাসে আইসিসি কমিটির সভায়। দাপুটে জয় দিয়ে ইউরোপা লিগ মিশন শুরু করল টটেনহ্যাম। লাস্ককে 3-0 গোলে বিধ্বস্ত করেছে স্পার্স। এদিকে পিছিয়ে থেকেও 2-1 গোলের ব্যবধানে জিতেছে আর্সেনাল, আর সেল্টিককে 3-1 গোলে হারিয়েছে এসি মিলান। ঘরের মাঠে শুরু থেকে আধিপত্য টটেনহ্যামের। লুকাস মৌরার নিখুঁত ফিনিশিংয়ে 18 মিনিটে এগিয়ে যায় স্পার্স। এর 9 মিনিট পর আত্মঘাতী গোলে হতাশা বাড়ে লাস্কের। প্রথমার্ধে আক্রমণ চালালেও ব্যবধান বাড়াতে পারেনি স্বাগতিকেরা। বিরতির পর অব্যাহত টটেনহ্যামের দাপট। ম্যাচ শেষের 6 মিনিট আগে স্কোরলাইন 3-0 করেন সন হিউংমিন। এদিকে র্যাপিড ভিয়েনা আর্সেনাল ম্যাচের 3 গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। শুরুতে পিছিয়ে পড়লেও ডেভিড লুইস ও অবামেয়াং এর কল্যাণে দুর্দান্ত প্রত্যাবর্তন করে গানাররা। নতুন 3 সিনেমা মুক্তির মধ্য দিয়ে 23শে অক্টোবর খুলছে স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখা। এর মধ্যে রয়েছে একটি দেশি ও হলিউডের 2টি ছবি। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। করোনার কারণে 7 মাস বন্ধ ছিল স্টার সিনেপ্লেক্স। শুক্রবার একটি দেশি সিনেমা ও হলিউডের 2টি সিনেমা দিয়ে প্রদর্শনী শুরু দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্সের। 3টি সিনেমার মধ্যে আছে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের 49 বাতাস, হলিউডের 2 আলোচিত সিনেমা টেনেট এবং ডিজনির লাইভ অ্যাকশন মুলান। আমরা সাহস করে খুলে ফেলেছি। আমাদের হাতে যা যা ছবি আছে সেগুলো আমরা দেখাবো, পুরনো ছবিও আমরা দেখাবো, বাংলা ছবি একটা ফেস্টিভ্যাল আমরা করার চিন্তা করছি। তবে আমি মনে করি আমাদের এই কষ্টটা করতে হবে 2020 সাল, 2021 সাল থেকে প্রচুর ছবি আছে। করোনা পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি অনুযায়ী যাবতীয় কার্যক্রম পরিচালনার কথা জানিয়েছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। প্রতিটি হলের আসন সংখ্যার 40% টিকিট বিক্রি করা হবে। উৎসাহিত করা হচ্ছে অনলাইন টিকিট কাটাকে। আমরা এখন যেটা করব যে ক্যাশলেস ট্রানজাকশন সেটাতে যাওয়ার চেষ্টা করছি, এবং কিউআর কোড ব্যবহার করে টিকিটও ধরতে হবে না, ক্যাশও ধরতে হবে না। তাদের মোবাইল ফোনে কিউআর কোড আসবে, ওটা স্ক্যান করে ঢুকে তারা ছবি দেখতে পারবে। এর আগে 16 অক্টোবর সিনেমা হল খোলার অনুমতি দেয় সরকার, কিন্তু দর্শক ও নিজেদের কর্মীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতির সুবিধার্থে 1 সপ্তাহ সময় নিয়েছে স্টার সিনেপ্লেক্স। রেজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।